লাইভ এমসিকের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। ৪৯তম স্পেশাল শিক্ষা বিসিএস এর খাদ্য পুষ্টি বিজ্ঞান বিষয়ক ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি প্রবল কুমার মণ্ডল। আজকের আলোচনার মূল বিষয় ফুড অ্যাডিটিভস অ্যান্ড ফুড প্রিজারভেশন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ইন হেলথ অ্যান্ড নিউট্রিশন। এই লেকচারের মাধ্যমে আমরা ফুড অ্যাডিটিভসের শ্রেণীবিভাগ, খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, খাদ্য নষ্ট হওয়ার কারণ এবং স্বাস্থ্যের উপর এসবের প্রভাব নিয়ে আলোচনা করব। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট কী, অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য, অ্যান্টিঅক্সিডেন্ট শ্রেণীবিভাগ, ফ্রি রেডিক্যাল কী, অক্সিডেটিভ স্ট্রেস কী, এসব নিয়ে আলোচনা করব। আমরা এই লেকচারের মাধ্যমে জানব অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডিতে কী কী ভূমিকা রাখতে পারে। আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনাদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে এবং বিষয়গুলো সহজভাবে বোঝা যাবে। শুরুতে আমরা ফুড অ্যাডিটিভসের সংজ্ঞানের কথা বলবো। ফুড অ্যাডিটিভস বলতে এমন পদার্থকে বোঝানো হয় যা ইচ্ছাকৃতভাবে খাদ্যের স্বাদ, গঠন, রং, সংরক্ষণকাল বা পুষ্টি বৃদ্ধির জন্য এতে যোগ করা হয়। এই পদার্থগুলো সাধারণত সরাসরি খাদ্য উপাদান যেমন কার্বোহাইড্রেট বা প্রোটিনের অংশ নয়, বরং একটি নির্দিষ্ট প্রযুক্তিগত উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহৃত হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর যৌথ কমিটি খাদ্য সংযোজক বা ফুড অ্যাডিটিভস বলতে এমন একটি অপ্রক্রিয়াজাত পদার্থ হিসেবে সংজ্ঞায়িত করেছে যা অল্প পরিমাণে এবং সচেতনভাবে কোনো খাবারের চেহারা, স্বাদ, গঠন বা সংরক্ষণ বৈশিষ্ট্য উন্নত করতে ব্যবহৃত হয়। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, প্রস্তুতি, প্যাকেজিং বা সংরক্ষণের সময় প্রযুক্তিগত উদ্দেশ্যে কৃত্রিমভাবে যোগ করা পদার্থকেই ফুড অ্যাডিটিভস হিসেবে বিবেচনা করে। এই সংজ্ঞার ভিন্নতা ইঙ্গিত করে যে আধুনিক খাদ্য নিরাপত্তা ও বিপণন ব্যবস্থায় পুষ্টিবর্ধক পদার্থ এবং প্রযুক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত পদার্থের মধ্যে পার্থক্য করা অপরিহার্য। এটি ভোক্তাদের সঠিক তথ্য সরবরাহ এবং বাণিজ্যিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে ফুড অ্যাডিটিভস নতুন কোনো ধারণা নয়। শত শত বছর ধরে খাদ্য সংরক্ষণের জন্য ভিনেগার, লবণ, চিনি এবং ধোয়ার মতো প্রাকৃতিক ফুড অ্যাডিটিভস ব্যবহার করা হয় আসছে। এর ফলে বেকন, মিষ্টি বা ওয়াইনের মতো দীর্ঘস্থায়ী খাদ্য তৈরি করা সম্ভব হয়েছে। এখন আমরা কথা বলবো ফুড অ্যাডিটিভসের মৌলিক উদ্দেশ্য নিয়ে। প্রথমটি হচ্ছে সংরক্ষণ ও স্থায়িত্ব বৃদ্ধি। ফুড অ্যাডিটিভসগুলো ছত্রাক, ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীব দ্বারা সৃষ্ট পচন রোধ করে বা বিলম্বিত করে। এটি দীর্ঘ সময়ের জন্য খাদ্যকে নিরাপদ এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে পুষ্টিগুণ বৃদ্ধি। কিছু ফুড অ্যাডিটিভস ভিটামিন ও খনিজ পদার্থ যোগ করে খাদ্যের পুষ্টিগুণ বৃদ্ধি করে। এই প্রক্রিয়াকে ফুড ফর্টিফিকেশন বলা হয়। উদাহরণস্বরূপ লবণে আয়োডিন, দুধে ভিটামিন ডি এবং তেলে ভিটামিন A ও D যোগ করা। তবে কিছু বিশেষজ্ঞদের মতে পুষ্টিবর্ধক পদার্থগুলোকে ফুড অ্যাডিটিভস থেকে আলাদাভাবে দেখা উচিত, কারণ তাদের প্রাথমিক উদ্দেশ্য পুষ্টির ঘাটতি পূরণ করা, খাদ্য প্রক্রিয়াকরণে প্রযুক্তিগত চাহিদা নয়। অর্থাৎ এই অ্যাডিটিভসগুলো খাদ্যের পুষ্টিমান বৃদ্ধি করে, এই জন্য এগুলোকে ফুড অ্যাডিটিভস থেকে আলাদা হিসেবে দেখা উচিত। আরেকটি উদ্দেশ্য হচ্ছে সংবেদনশীল গুণাবলী উন্নত করা। ফুড অ্যাডিটিভসগুলো খাদ্যের চেহারা, স্বাদ, গন্ধ, গঠন ও টেক্সচার উন্নত করে, যা ভোক্তাদের কাছে খাদ্যকে আরও আকর্ষণীয় করে তোলে। উদাহরণস্বরূপ এমালসিফায়ার তেল ও জলকে একসাথে মিশিয়ে মেয়োনেজ বা আইসক্রিমের মতো খাদ্যে একটি মসৃণ ও অভিন্ন টেক্সচার তৈরি করে। এখন আমরা খাদ্য উপাদানের সঙ্গে ফুড অ্যাডিটিভসের পার্থক্য নিয়ে কথা বলবো। ফুড অ্যাডিটিভসগুলো পুষ্টি উপাদান থেকে মৌলিকভাবে ভিন্ন। খাদ্য উপাদান যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং জল সরাসরি পুষ্টি সরবরাহ করে এবং দেহের গঠন, শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধে অপরিহার্য ভূমিকা পালন করে। পক্ষান্তরে ফুড অ্যাডিটিভসগুলো সাধারণত মূল খাদ্য হিসেবে খাওয়া হয় না। তাদের প্রধান ভূমিকা হলো খাদ্যের বৈশিষ্ট্যকে প্রভাবিত করা বা প্রযুক্তিগত প্রয়োজন পূরণ করা। উদাহরণস্বরূপ ভাত বা আলু থেকে শর্করা সরাসরি শক্তি দেয়, কিন্তু একটি ইমালসিফায়ার কেবল খাদ্যের টেক্সচারকে স্থিতিশীল করে। সূক্ষ্ম পার্থক্যটি বোঝা গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি খাদ্য পণ্যের নিয়ন্ত্রণ, লেবেলিং এবং নিরাপত্তা মূল্যায়নের ভিত্তি নির্ধারণ করে। এখন আমরা বিভিন্ন ফুড অ্যাডিটিভসের শ্রেণীবিভাগ, কার্যকারিতা এবং উদাহরণের কথা বলবো। ফুড অ্যাডিটিভসগুলোকে তাদের প্রধান কার্যকারিতার উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যদি একটি নির্দিষ্ট
অ্যাডিটিভস একাধিক ভূমিকা পালন করতে পারে, যেমন লবণ একদিকে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, অন্যদিকে স্বাদ বৃদ্ধি করে। শুরুতে আমরা প্রিজারভেটিভস নিয়ে কথা বলি। এই প্রিজারভেটিভস ছত্রাক, ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীবের কারণে খাদ্য নষ্ট হওয়া প্রতিরোধ করে বা এর পচন প্রক্রিয়াকে বিলম্বিত করে। এটি খাদ্যের সংরক্ষণকাল বৃদ্ধি করে, যা ভোক্তাদের কাছে খাদ্যকে দীর্ঘ সময়ের জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর রাখে। ঐতিহ্যবাহী উদাহরণগুলোর মধ্যে আছে ভিনেগার, লবণ এবং চিনি। এছাড়াও সোডিয়াম বেনজয়েট, সালফিউরাস অ্যাসিড এবং পটাশিয়াম সরবেট হচ্ছে ফুড প্রিজারভেটিভের উদাহরণ। এখন বলি অ্যান্টিঅক্সিডেন্টে। অ্যান্টিঅক্সিডেন্টগুলো অক্সিজেনের সংস্পর্শে এসে খাদ্যের জারণ বা অবক্ষয় রোধ করে। এটি বিশেষ করে চর্বি ও তেল জাতীয় খাদ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ জারণ খাদ্যের স্বাদ ও গন্ধ নষ্ট করতে পারে। ভিটামিন সি একটি বহুল ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও অন্যান্য উদাহরণগুলোর মধ্যে আছে টোকোফেরল বা ভিটামিন ই, বিউটাইলেটেড হাইড্রোক্সাইনিসোল, বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন। এখন কথা বলবো কালার্স এবং কালার রিটেনশন এজেন্ট নিয়ে। এই অ্যাডিটিভসগুলো প্রক্রিয়াকরণের সময় খাদ্যের হারিয়ে যাওয়া রং পুনরুদ্ধার করতে বা এটিকে আরও আকর্ষণীয় করতে সাহায্য করে। কৃত্রিম রঙগুলি ক্যান্ডি, ড্রিঙ্কস বা বেকারি খাবারকে উজ্জ্বল চেহারা দেয়। রং ধরে রাখার এজেন্টগুলো খাদ্যের বিদ্যমান রঙকে সংরক্ষণ করে। উদাহরণের মধ্যে আছে টারট্রাজিন, সানসেট ইয়েলো, অ্যালিউরা রেড। বর্তমানে ম্যালাগাইট গ্রিন নামক একটি বিষাক্ত রাসায়নিক পদার্থ সবজিকে চকচক করতে বাজারে ব্যবহৃত হয়ে থাকে। কথা বলি ইমালসিফায়ার, স্টেবিলাইজার এবং থিকেনার্স নিয়ে। ইমালসিফায়ার দুটি অপরিবর্তনীয় পদার্থ, যেমন তেল ও জলকে একটি মিশ্রণে একসাথে থাকতে সাহায্য করে। এটি মেয়োনেজ বা আইসক্রিমের মতো পণ্যে একটি মসৃণ ও অভিন্ন টেক্সচার তৈরি করে। লেসিথিন হচ্ছে একটি নামকরা ইমালসিফায়ার। স্টেবিলাইজার, থিকেনার্স এবং জেলিং এজেন্টগুলো খাদ্যের ভিসকোসিটি বা গঠনকে আরও শক্ত করে। আগার এবং পেকটিন জ্যামের মতন খাবারে জেলিং এজেন্ট হিসেবে কাজ করে। গমের আঠা হলো একটি থিকেনার্স। এখন আমরা ফ্লেভার এবং ফ্লেভার এনহ্যান্সার নিয়ে কথা বলবো। এই উপাদানগুলি খাদ্যের বিদ্যমান স্বাদকে বাড়িয়ে তোলে, যেমন মনোসোডিয়াম গ্লুটামেট একটি বহুল ব্যবহৃত স্বাদবর্ধক উপাদান। মিষ্টি বর্ধক খাদ্যে মিষ্টি স্বাদ যোগ করে এবং ক্যালোরি কমাতে চিনি ছাড়া অন্যান্য পদার্থ ব্যবহার করা হয়, যেমন অ্যাসপার্টাম, স্যাকারিন। অ্যাসিডিটি রেগুলেটর খাদ্যের পিএইচ নিয়ন্ত্রণ করে বা এনজাইমের কার্যকলাপকে প্রভাবিত করে, যেমন সোডিয়াম বাইকার্বনেট। এখন আরেকটি ফুড অ্যাডিটিভ হচ্ছে অ্যান্টি কেকিং এজেন্ট। গুঁড়া খাবারগুলোকে দলা পাকানো থেকে রক্ষা করে, যেমন সিলিকা জেল। এখন আমরা কথা বলবো ফুড অ্যাডিটিভসের স্বাস্থ্যগত প্রভাব এবং বিতর্ক নিয়ে। প্রক্রিয়াজাত খাদ্য বা প্রসেস ফুডে ব্যবহৃত ফুড অ্যাডিটিভসগুলো নিয়ে বিভিন্ন স্বাস্থ্যগত উদ্বেগ বিদ্যমান। অতিরিক্ত চিনি, কৃত্রিম ট্রান্স ফ্যাট এবং সোডিয়াম অতিরিক্ত পরিমাণে থাকলে স্থূলতা, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের মতো দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়তে পারে। কেমিক্যাল ফুড অ্যাডিটিভ যেমন প্রিজারভেটিভ, কৃত্রিম রং এবং স্বাদবর্ধক উপাদান অ্যালার্জিক প্রতিক্রিয়া, হজমের সমস্যা এবং শিশুদের মধ্যে অতি সক্রিয়তার মতো বিরূপ প্রভাব ফেলতে পারে। এখন আমরা আলোচনা করব মনোসোডিয়াম গ্লুটামেট বিতর্ক নিয়ে। মনোসোডিয়াম গ্লুটামেট বা টেস্টিং সল্ট নিয়ে বহু বছর ধরে বিতর্ক চলে আসছে। 1960-এর দশকে চাইনিজ রেস্তোরাঁ সিন্ড্রোম নামে একটি ধারণা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই বিতর্কের সূত্রপাত হয় 1969 সালে একটি জার্নাল প্রকাশনার মাধ্যমে, যেখানে টেস্টিং সল্টকে মস্তিষ্কের স্নায়ু রসায়ন পরিবর্তন, কাঠামোগত ক্ষতি এবং স্থূলতার জন্য দায়ী করা হয়েছিল। পরবর্তীকালে কিছু গবেষণায় মনোসোডিয়াম গ্লুটামেটকে হার্ট অ্যাটাক, স্ট্রোক, মাইগ্রেন এবং হরমোনের ভারসাম্যহীনতার মতো ঝুঁকির সঙ্গে যুক্ত করা হয়। তবে আধুনিক বৈজ্ঞানিক গবেষণার ফলাফল এই ঐতিহাসিক দাবিগুলোর অনেকাংশই নাকচ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং JECF এর মতন আন্তর্জাতিক সংস্থাগুলো মনোসোডিয়াম গ্লুটামেটকে সাধারণভাবে নিরাপদ হিসেবে বিবেচনা করে। এই সংস্থাগুলোর মতে গবেষণায় দেখা গেছে যে স্বাভাবিক পরিমাণ মনোসোডিয়াম গ্লুটামেট গ্রহণ মস্তিষ্কের রসায়নে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটায় না, কারণ এটি অন্তর থেকে রক্তের বা মস্তিষ্কের বাধা অতিক্রম করে না।
একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন খাদ্য থেকে প্রাকৃতিকভাবে প্রায় 13 গ্রাম গ্লুটামেট গ্রহণ করে, যেখানে অতিরিক্ত মনোসোডিয়াম গ্লুটামেট গ্রহণের পরিমাণ প্রতিদিন প্রায় 0.55 গ্রাম। এটি নির্দেশ করে যে বিতর্কটি মূলত বৈজ্ঞানিক তথ্যের অভাব এবং ভুল তথ্যের প্রচারের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যা জনসাধারণের মধ্যে অহেতুক ভয় এবং উদ্বেগ সৃষ্টি করে। এই ভয়ের ফলস্বরূপ অনেক খাদ্য প্রস্তুতকারক সংস্থা তাদের পণ্যের বিজ্ঞাপনে নো টেস্টিং সল্ট বা নো এমএজি লিখে বাজারজাতকরণ কৌশল হিসেবে ব্যবহার করতে শুরু করে। এখন কথা বলবো কৃত্রিম খাদ্য রঙের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। কৃত্রিম খাদ্য রং যেমন ক্যান্ডি, কোমল পানি এবং বেকারি খাবারের চেহারা উজ্জ্বল করে, তবে এর কিছু স্বাস্থ্য ঝুঁকিও আছে। কিছু মানুষের মধ্যে কৃত্রিম রং অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যেমন ত্বকের ফুসকুড়ি, চুলকানি এবং হাঁপানি। বিশেষ করে রেড 40 এবং ইয়েলো 5 এই ধরনের প্রতিক্রিয়ার জন্য পরিচিত। গবেষণায় কৃত্রিম রঙের সঙ্গে শিশুদের অতি সক্রিয়তা বা হাইপার অ্যাক্টিভিটি এবং আচরণগত সমস্যার একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ সম্পর্ক পাওয়া গেছে। দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে ম্যালাকাইট গ্রিনের মতো কিছু বিষাক্ত রং কার্সিনোজেনিক প্রভাব ফেলতে পারে, যা কিডনি রোগ ও ক্যান্সারের কারণ হতে পারে। উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে স্বাস্থ্য ঝুঁকি সংযোজনের ধরন, অর্থাৎ অ্যাডিটিভসের পরিমাণ এবং ব্যক্তির সংবেদনশীলতার উপর নির্ভর করে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অস্বাস্থ্যকর প্রক্রিয়াজাত খাদ্য এড়িয়ে চলার পরামর্শ দেন, কারণ এই পণ্যগুলোতেই সাধারণত কৃত্রিম রঙের ব্যবহার বেশি হয়ে থাকে। এখন আমরা কথা বলবো ফুড অ্যাডিটিভসের নিয়ন্ত্রণ, সুরক্ষা মানদণ্ড ও বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। শুরুতে আমরা আন্তর্জাতিক নিয়ন্ত্রক কাঠামো নিয়ে কথা বলবো। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার জয়েন্ট স্পেশালিস্ট কমিটি অন ফুড অ্যাডিটিভস 1956 সাল থেকে খাদ্য সংযোজনগুলির বা ফুড অ্যাডিটিভসগুলোর নিরাপত্তা মূল্যায়ন করে আসছে। এই সংস্থাটির মূল্যায়ন বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার মান নির্ধারণের ভিত্তি হিসেবে কাজ করে। এই সংস্থাটি প্রতিটি অনুমোদিত অ্যাডিটিভসের জন্য একটি গ্রহণযোগ্য দৈনিক গ্রহণ মাত্রা বা অ্যাকসেপ্টেবল ডেইলি ইনটেক বা এডিআই নির্ধারণ করে। এডিআই হলো একটি পদার্থের সেই পরিমাণ যা একজন ব্যক্তি সারা জীবন ধরে প্রতিদিন গ্রহণ করলেও স্বাস্থ্য ঝুঁকির কোনো আশঙ্কা থাকে না। জয়েন্ট স্পেশালিস্ট কমিটি অন ফুড অ্যাডিটিভসের মতো সংস্থাগুলো প্রতিটি অনুমোদিত অ্যাডিটিভসের জন্য একটি গ্রহণযোগ্য দৈনিক গ্রহণ মাত্রা বা অ্যাকসেপ্টেবল ডেইলি ইনটেক বা এডিআই নির্ধারণ করে। এডিআই হলো একটি পদার্থের সেই পরিমাণ যা একজন ব্যক্তি সারা জীবন ধরে প্রতিদিন গ্রহণ করলেও স্বাস্থ্য ঝুঁকির কোনো আশঙ্কা থাকে না। এটি সাধারণত প্রাণীর উপর পরিচালিত দীর্ঘমেয়াদী গবেষণার ভিত্তিতে নির্ধারিত হয়, যেখানে সর্বোচ্চ অপর্যবেক্ষিত প্রতিকূল স্তর বা নন অবজার্ভড অ্যাডভার্স ইফেক্ট লেভেলকে 100 দ্বারা ভাগ করে মানুষের জন্য একটি নিরাপদ মাত্রা নির্ধারণ করা হয়। অর্থাৎ এখানে বোঝাচ্ছে প্রাণীদের ফুড অ্যাডিটিভস দেওয়া হয়। একটি নির্দিষ্ট ডোজের পর যখন প্রাণীদের বডিতে সাইড এফেক্ট দেখা দেয়, তখন সেই নির্দিষ্ট ডোজটাকে 100 ভাগ করে যা পাওয়া যায় সেটা মানুষকে প্রত্যেক দিনের জন্য সাজেস্ট করা হয়। ইউরোপে অনেক ফুড অ্যাডিটিভসকে তাদের নির্দিষ্ট কার্যাবলীর উপর ভিত্তি করে নাম্বার দ্বারা চিহ্নিত করা হয়। যুক্তরাষ্ট্রে যে ফুড অ্যাডিটিভসগুলোকে মানব ব্যবহারের জন্য নিরাপদ বলে গণ্য করা হয় সেগুলোকে জেনারেলি রিকগনাইজড অ্যাজ সেফ বা GRAS হিসেবে চিহ্নিত করা হয়। এখন বলবো বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন 2013 প্রণয়ন করা হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়। এই কর্তৃপক্ষ বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, সরবরাহ, বিপণন এবং বিক্রয়ের প্রতিটি পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কাজ করে। এখন আমরা খাদ্য পচন নিয়ে কথা বলবো। শুরুতে আমরা খাদ্য পচনের সংজ্ঞা নিয়ে কথা বলি। খাদ্য পচন হলো একটি জটিল জৈব রাসায়নিক ও ভৌত প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো খাদ্যবস্তুর স্বাভাবিক গঠন, পুষ্টিগুণ, স্বাদ, গন্ধ, বর্ণ এবং টেক্সচার পরিবর্তিত হয়, তা মানব ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বৈশ্বিক খাদ্য কর্মসূচির তথ্য মতে প্রতি বছর বিশ্বজুড়ে উৎপাদিত খাদ্যের প্রায় 1/3 নষ্ট হয়ে যায়, যার পরিমাণ প্রায় 130 কোটি টন। এই বিপুল পরিমাণের খাদ্যের অপচয়ের ফলে একদিকে যেমন কৃষিক্ষেত্রে ব্যবহৃত পানি ও জ্বালানির অপচয় হয়, তেমনি নষ্ট ও পচে যাওয়া খাদ্য থেকে উৎপন্ন মিথেন গ্যাস বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে তোলে এবং পরিবেশ দূষণ ঘটায়।
খাবারকে তাদের পচনশীলতার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয়, যার মানে হলো তারা কত দ্রুত নষ্ট হয়ে যায় বা পচে যায়। পচনের উপর ভিত্তি করে খাবারকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পচনশীল খাবার। এই খাবারগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, প্রায় সে কয়েক ঘন্টাতে কয়েকদিনের মধ্যে এই খাবারগুলো নষ্ট হয়, কারণ এদের মধ্যে উচ্চ জলীয় অংশ থাকে এবং অণুজীবের প্রতি এই খাবারগুলো বেশি সংবেদনশীল থাকে। নষ্ট হওয়া রোধ করতে এবং এদের মেয়াদ বাড়াতে এদেরকে নির্দিষ্ট সংরক্ষণের সাথে সাধারণত ফ্রিজ বা হিমায়িত করে রাখতে হয়। পচনশীল খাবারের উদাহরণ হচ্ছে দুগ্ধজাত পণ্য, যেমন দুধ, পনির, দই, মাংস এবং মুরগি, তাজা মাংস, মাছ, মুরগি, রান্না করা খাবার এবং তাজা রুটি। এখন কথা বলবো আধা পচনশীল খাবার নিয়ে বা সেমি পেরিশেবল ফুডস। এই খাবারগুলোর মেয়াদ পচনশীল খাবারের চেয়ে বেশি হয়, কিন্তু শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। যদি সঠিকভাবে সংরক্ষণ করা হয় তবে এদেরকে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত কক্ষ তাপমাত্রায় রাখা যায়। এতে দীর্ঘস্থায়িত্ব, তাপমাত্রা এবং আর্দ্রতার মতন কারণের উপর নির্ভর করে। উদাহরণ হচ্ছে বাদাম, ময়দা, শস্য, ডাল, আপেল, লেবু, আলু, পেঁয়াজ, রসুন, গাজর। এখন কথা বলবো অপচনশীল খাবার বা নন পেরিশেবল ফুডস নিয়ে। এই খাবারগুলো দীর্ঘস্থায়ী হয় এবং সঠিকভাবে সংরক্ষণ করা হলে কয়েক মাস বা এমনকি কয়েক বছর পর্যন্ত ভালো থাকে। এগুলো সাধারণত শুকনো, টিনজাত বা অন্যান্যভাবে প্রক্রিয়াজাত করা হয় যাতে অণুজীবের বৃদ্ধি রোধ করা যায়। উদাহরণস্বরূপ বলতে পারি টিনজাত পণ্য, যেমন টিনজাত সবজি, টিনজাত ফল, মটরশুঁটি, টিনজাত মাংস। শুকনো খাবারের মধ্যে পড়ে চাল, পাস্তা, ওটস, শুকনো ফল। ডাল জাতীয় শস্যের মধ্যে পড়ে মসুর, শুকনো মটরশুঁটি, ছোলা ইত্যাদি। এখন আমরা খাদ্য পচনের মূল বৈজ্ঞানিক নীতি নিয়ে কথা বলবো। খাদ্য পচনের প্রক্রিয়াটি মূলত 3টি স্বতন্ত্র কিন্তু পারস্পরিক নির্ভরশীল বৈজ্ঞানিক কারণে ঘটে, যা সম্মিলিতভাবে খাদ্যের মৌলিক গঠন ও রাসায়নিক ভারসাম্য নষ্ট করে। এই কারণগুলো একটি সম্মিলিত চক্রের মাধ্যমে পচনের হারকে ত্বরান্বিত করে, যেখানে একটি প্রক্রিয়া অন্যটির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। খাদ্য পচনের 3টি প্রধান কারণ, একটি হচ্ছে অণুজীবের ক্রিয়া, আরেকটি হচ্ছে এনজাইমের ক্রিয়া এবং শেষটি হচ্ছে রাসায়নিক ক্রিয়া। এখন আমরা অণুজীবের ক্রিয়া নিয়ে অল্প আলোচনা করি। ব্যাকটেরিয়া, ইস্ট এবং ছত্রাকের মতো অণুজীবগুলো খাদ্যের পচন ঘটায়। তারা খাদ্যকে নিজের বৃদ্ধি ও প্রজননের উৎস হিসেবে ব্যবহার করে এবং তাদের বিপাকীয় কার্যক্রমের ফলে খাদ্যের অভ্যন্তরে বিভিন্ন অপ্রীতিকর যৌগ উৎপন্ন হয়। বলবো এনজাইম ক্রিয়া নিয়ে। খাদ্যে প্রাকৃতিকভাবে বিদ্যমান এনজাইমগুলো তাদের স্বাভাবিক বিপাকীয় কাজ চালিয়ে যায়। এছাড়াও অণুজীব দ্বারা নিঃসৃত এনজাইমগুলো খাদ্যের অভ্যন্তরে রাসায়নিক পরিবর্তন ঘটায়, যা পচনের জন্য অনুঘটক হিসেবে কাজ করে। এখন বলি রাসায়নিক বিক্রিয়া নিয়ে। অক্সিজেন, আলো এবং ধাতব আয়নের উপস্থিতিতে খাদ্যের উপাদানগুলো বিশেষ করে চর্বি ও তেল জারিত হয়। এই জারণ প্রক্রিয়া খাদ্যের স্বাদ, গন্ধ ও গঠন নষ্ট করে। এই 3টি কারণের মধ্যেকার জটিল আন্তঃসম্পর্ক একটি চক্র তৈরি করে। উদাহরণস্বরূপ এনজাইমের ক্রিয়া খাদ্যের কোষ প্রাচীর ভেঙে দেয়, যা অণুজীবের জন্য সহজ প্রবেশপথ তৈরি করে। একইভাবে অণুজীবের বিপাকীয় কার্যকরের ফলে উৎপন্ন অম্ল বা অন্যান্য বজ্র পদার্থ রাসায়নিক জারণের গতি বাড়িয়ে দেয়। এই পারস্পরিক নির্ভরতা পচন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে তোলে, যা একটি একক কারণের চেয়ে অনেক দ্রুত ও ব্যাপক প্রসার সৃষ্টি করে। এখন আমরা খাবার নষ্ট হওয়ার যে মাইক্রোবায়োলজিক্যাল কারণ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। খাদ্য পচনের জন্য প্রধানত দায়ী অণুজীবগুলো হলো ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ইস্ট। ব্যাকটেরিয়া যেমন স্যালমোনেলা, ইকোলাই এবং ক্লোস্ট্রিডিয়াম বোটুলিয়াম প্রোটিন ও কার্বোহাইড্রেট ভেঙে ফেলে এবং বিষাক্ত বর্জ্য পদার্থ তৈরি করে। ছত্রাক সাধারণত আর্দ্র এবং স্যাঁতসেঁতে পরিবেশে জন্মায় এবং খাবারের উপর বাহ্যিকভাবে দৃশ্যমান ধূসর বা সাদা আবরণ তৈরি করে। ইস্ট শর্করা সমৃদ্ধ খাদ্যে গাজন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, যা রুটি বা মদ তৈরিতে উপকারী হলেও খাদ্য পচনে সহায়ক হতে পারে। অণুজীবগুলো তাদের নিজস্ব এনজাইমের মাধ্যমে খাদ্যের প্রধান উপাদানগুলোকে ভেঙে ফেলে। প্রোটিন সমৃদ্ধ খাদ্য যেমন মাছ, মাংস এবং দুগ্ধজাত পণ্যে ব্যাকটেরিয়া প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড পরিণত করে। এই প্রক্রিয়া থেকে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং অন্যান্য দুর্গন্ধযুক্ত গ্যাস তৈরি হয়, যা পচনের একটি প্রধান কারণ। কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্যে ইস্ট এবং ব্যাকটেরিয়া শর্করা ভেঙে অম্ল অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড এবং অন্যান্য বর্জ্য পদার্থ তৈরি করে, যা খাদ্যের স্বাদ টক করে তোলে। চর্বি ও তেলযুক্ত খাদ্যে জীবাণু লাইপেজ নামক এনজাইম ব্যবহার করে চর্বিকে ভেঙে
ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, যা র্যান্সিডিটি সৃষ্টি করে। কিছু জীবাণু যেমন ক্লোস্ট্রিডিয়াম বোটুলিয়াম খাদ্যে মারাত্মক বিষাক্ত টক্সিন তৈরি করে। এই টক্সিন খাদ্যে বিষক্রিয়া বা বোটুলিজমের কারণ হতে পারে, যা মানবদেহের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং গুরুতর অসুস্থতা বা এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এখন আমরা এনজাইম জনিত পচন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এনজাইম হলো একটি জৈবিক অণু যা অনুঘটক হিসেবে কাজ করে এবং জীবন্ত কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে। খাদ্য পচনে দুই ধরনের এনজাইম ভূমিকা পালন করে। একটা হচ্ছে খাদ্যের মধ্যে প্রাকৃতিকভাবে বিদ্যমান থাকে, আরেকটি হচ্ছে অণুজীব দ্বারা নিঃসৃত হয়। তবে উভয় এনজাইমই খাদ্যের গঠন, স্বাদ ও রং পরিবর্তন করে। ফল ও সবজি সংগ্রহের পরও শ্বসন প্রক্রিয়া চালু থাকে। এই শ্বসন প্রক্রিয়া এনজাইমের প্রভাবে দ্রুত হয়, যা ফলের অভ্যন্তরীণ শর্করাকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড ও পানি তৈরি করে, ফলে ফল দ্রুত পচে যায়। শ্বসন বৃদ্ধির সাথে সাথে ইথিলিন নামক একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের পরিমাণও বেড়ে যায়, যা ফলকে দ্রুত পাকতে ও নরম করতে সহায়তা করে এবং পচনকে ত্বরান্বিত করে। কথা বলবো এনজাইমেটিক ব্রাউনিং নিয়ে। কাটা ফল বা সবজি যেমন আপেল ও আলু বাতাসের সংস্পর্শে এলে এনজাইমের প্রভাবে জারণ ঘটে। এই জারণের ফলে খাদ্যে কালচে বর্ণ ধারণ করে। এটি খাদ্যের গুণগত মান নষ্ট হওয়ার একটি দৃশ্যমান লক্ষণ। এই প্রক্রিয়াটিকেই বলা হয় এনজাইমেটিক ব্রাউনিং রিয়াকশন। এখন আমরা খাদ্য পচনে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা অক্সিডেশন বা জারণের কথা বলবো। এটি একটি রাসায়নিক প্রক্রিয়া যেখানে খাদ্য অক্সিজেনের সংস্পর্শে এলে তার আণবিক গঠন পরিবর্তিত হয়। এই প্রক্রিয়ার ফলে খাদ্যের স্বাদ, গন্ধ এবং গঠনে অপ্রীতিকর পরিবর্তন ঘটে। ঘি, মাখন বা অন্যান্য চর্বিযুক্ত খাদ্য খোলা বাতাসে জারিত হয় নষ্ট হয়ে যেতে পারে। এখন জানবো র্যান্সিডিটি নিয়ে। যখন চর্বি অক্সিজেনের সংস্পর্শে আসে তখন ফ্যাটি অ্যাসিডগুলো ভেঙে যায় এবং চর্বি র্যান্সিড হয়ে যায়। র্যান্সিড চর্বির স্বাদ ও গন্ধ খারাপ হয় এবং এটি খাওয়া ক্ষতিকর। খাদ্য পানীয়ের প্রভাব খাদ্য পচনের আরেকটি কারণ। লৌহ এবং কপারের মতো অবস্থান্তর ধাতুর আয়ন খাদ্যে উপস্থিত থাকলে তারা জারণ বিক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করে এবং চর্বি ও প্রোটিনের রাসায়নিক চেইন নষ্ট করে দেয়, যা পচনকে ত্বরান্বিত করে। এখন জানবো খাদ্য পচনে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা। অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন যৌগ যা জারণ প্রক্রিয়াকে বাধা দেয়। তারা অক্সিজেন অণু এবং মুক্ত মৌলগুলোকে শোষণ করে চর্বি জারণ প্রতিরোধ করে। ভিটামিন সি এবং ই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এখন আমরা আলোচনা করব পচনকে নিয়ন্ত্রণকারী পরিবেশগত উপাদানসমূহ নিয়ে। খাদ্যের নিজস্ব গঠন ছাড়াও বাহ্যিক পরিবেশগত কারণগুলো পচনের হারকে নাটকীয়ভাবে প্রভাবিত করে। এই কারণগুলো মূলত অণুজীব ও এনজাইমের কার্যকলাপের জন্য অনুকূল বা প্রতিকূল পরিবেশ তৈরি করে। শুরুতে আলোচনা করব তাপমাত্রা নিয়ে। তাপমাত্রা অণুজীব ও এনজাইমের কার্যকলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। উচ্চ তাপ অণুজীব বিস্তার প্রতিরোধ করে এবং অণুজীব ধ্বংস করে। নির্দিষ্ট তাপমাত্রার একটি পরিসর যেমন 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশিরভাগ পচনকারী অণুজীবের বংশবৃদ্ধির জন্য আদর্শ। অর্থাৎ এই তাপমাত্রায় খাদ্য পচনকারী ব্যাকটেরিয়া বেশি বৃদ্ধি পায়। রান্নার মাধ্যমে উচ্চ তাপ প্রয়োগ করা হলে তা অণুজীব ও এনজাইমকে ধ্বংস করে খাদ্যকে নিরাপদ করে। অন্যদিকে রেফ্রিজারেশন এবং ফ্রিজিংয়ের মাধ্যমে তাপমাত্রা কমিয়ে অণুজীবের বংশবৃদ্ধি এবং এনজাইমের কার্যকলাপকে মারাত্মকভাবে হ্রাস করে খাদ্য সংরক্ষণ করা যায়। ফ্রিজিংয়ের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি ফারেনহাইট বা -18 ডিগ্রি সেলসিয়াস এবং রেফ্রিজারেশনের জন্য তাপমাত্রা হচ্ছে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। আমরা কথা বলবো পানি এবং আর্দ্রতা নিয়ে। খাদ্য পচনের জন্য পানি একটি অপরিহার্য উপাদান। আর্দ্র বায়ু ও স্যাঁতসেঁতে পরিবেশ অণুজীবের বংশ বিস্তারের জন্য অনুকূল। খাদ্যে পানির পরিমাণ বেশি থাকলে জীবাণু সহজে আক্রমণ করে। খাদ্য বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো ওয়াটার অ্যাক্টিভিটি। এটি খাদ্যে উপস্থিত মোট পানির পরিমাণ নয়, বরং অণুজীবের ব্যবহারের জন্য সহজলভ্য মুক্ত পানির পরিমাণ নির্দেশ করে। লবণ বা চিনি যোগ করে এই ওয়াটার অ্যাক্টিভিটির মান কমিয়ে আনা হয়, যা অণুজীবের বেঁচে থাকার পরিবেশকে প্রতিকূল করে তোলে। এই প্রক্রিয়ায় অভিস্রবণ বা অসমোসিস নামে পরিচিত, যেখানে উচ্চ ঘনত্বের দ্রবণ খাদ্যবস্তু থেকে মুক্ত পানি শোষণ করে নেয়। এখন আমরা খাদ্য পচনে অক্সিজেনের ভূমিকা নিয়ে আলোচনা করব। বেশিরভাগ পচনকারী অণুজীব এবং জারণ প্রক্রিয়ার জন্য অক্সিজেন অপরিহার্য। অক্সিজেন চর্বি ও তেল জারিত করে র্যান্সিডিটি সৃষ্টি করে।
ভ্যাকুয়াম প্যাকেজিং এর মতো পদ্ধতিতে বায়ুশূন্য পরিবেশ তৈরি করে, যা অক্সিজেনের অভাবে অণুজীবের বৃদ্ধি ও জারণ প্রক্রিয়াকে বাধা দেয়। অন্যদিকে পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য নষ্ট হতে পারে, যা পচনের হার বাড়িয়ে দেয়। এখন আমরা কথা বলবো অক্সিজেন ও বায়ু চলাচল নিয়ে। বেশিরভাগ পচনকারী অণুজীব এবং জারণ প্রক্রিয়ার জন্য অক্সিজেন অপরিহার্য। অক্সিজেন চর্বি ও তেল জারিত করে র্যান্সিডিটি সৃষ্টি করে। ভ্যাকুয়াম প্যাকেজিং এর মতো পদ্ধতি বায়ুশূন্য পরিবেশ তৈরি করে, যা অক্সিজেনের অভাবে অণুজীবের বৃদ্ধি ও জারণ প্রক্রিয়াকে বাধা দেয়। অন্যদিকে পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য নষ্ট করতে পারে, যা পচনের হার বাড়িয়ে দেয়। কথা বলবো খাদ্য পচনে আলোর ভূমিকা নেই। আলো কিছু সংবেদনশীল ভিটামিন যেমন ভিটামিন সি এবং বি নষ্ট করে। এছাড়াও এটি জারণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং কিছু খাদ্য সংরক্ষক যেমন বেনজয়েটের সাথে বিক্রিয়া করে বেনজিনের মতো ক্ষতিকর যৌগ তৈরি করতে পারে। এখন আমরা কথা বলবো খাদ্য সংরক্ষণের বিভিন্ন প্রযুক্তি নিয়ে। শুরুতে আমরা শীতলীকরণ ভিত্তিক পদ্ধতি নিয়ে কথা বলবো। শীতলীকরণ ভিত্তিক পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শীতলীকরণ বা রেফ্রিজারেশন, আর একটা হচ্ছে হিমায়িতকরণ বা ফ্রিজিং। আমরা প্রথমেই রেফ্রিজারেশনের কথা বলি। এটি স্বল্প সময়ের জন্য খাদ্য সংরক্ষণের একটি সাধারণ পদ্ধতি। রেফ্রিজারেটরের নিম্ন তাপমাত্রা অর্থাৎ 4 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রেখে অণুজীবের বংশবৃদ্ধি এবং পচনকারী এনজাইমের কার্যকলাপকে হ্রাস করা হয়। রান্না করা খাবার, ফল, সবজি এবং ডিম কয়েকদিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। এবং এখন বলবো ফ্রিজিং নিয়ে। এই পদ্ধতিতে খাদ্যকে -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা তার কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। এই তীব্র ঠান্ডা খাদ্যের ভিতরের পানিকে বরফে পরিণত করে এবং অণুজীবের বৃদ্ধি ও এনজাইমের কার্যকলাপকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। সঠিকভাবে হিমায়িত করলে মাছ, মাংস, সবজি ইত্যাদি কয়েক মাস থেকে বছর পর্যন্ত পুষ্টি ও স্বাদ বজায় রেখে সংরক্ষণ করা সম্ভব। ফ্রিজিং এর সুবিধা হচ্ছে ফ্রিজিং এর ফলে খাদ্যের পুষ্টিমান, রং, গন্ধ বেশিরভাগ ক্ষেত্রে অটুট রাখে, যা অন্যান্য পদ্ধতির চেয়ে ভালো। এটি খাবার অপচয় উল্লেখযোগ্যভাবে কমায় এবং মৌসুমী ফল ও সবজি সারা বছর সহজলভ্য করে। ফ্রিজিং এর কিছু অসুবিধা আছে। ফ্রিজিং এর জন্য 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন, যা বিদ্যুৎ খরচ বাড়ায়। আবার দীর্ঘমেয়াদী ফ্রিজিং এর ফলে কিছু খাদ্যের স্বাদ ও গন্ধ পরিবর্তিত হতে পারে এবং ভুলভাল প্যাকেট করা হলে ফ্রিজ বার্ন হতে পারে, যা স্বাদ ও টেক্সচার নষ্ট করে। এখন আমরা খাদ্য সংরক্ষণের তাপ ভিত্তিক পদ্ধতি নিয়ে কথা বলবো। স্টেরিলাইজেশন, পাস্চুরাইজেশন, ক্যানিং এসব হচ্ছে খাদ্য সংরক্ষণের তাপ ভিত্তিক পদ্ধতি। শুরুতে আমরা কথা বলি স্টেরিলাইজেশন নিয়ে। স্টেরিলাইজেশন পদ্ধতি দীর্ঘমেয়াদী খাদ্য সংরক্ষণের জন্য অত্যন্ত কার্যকর। এতে খাদ্যকে উচ্চ তাপমাত্রায় অর্থাৎ 120 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে জীবাণু কোষগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। এই পদ্ধতি মাইক্রোবায়োলজিক্যাল দৃষ্টিকোণ থেকে সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত হয় এবং এর মাধ্যমে খাদ্যের সেলফ লাইফ 2 থেকে 5 বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এখন বলবো পাস্চুরাইজেশন নিয়ে। ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুরের নামে নামকরণ করা হয়। এই পদ্ধতি মূলত তরল খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। এতে খাদ্যকে এক নির্দিষ্ট সময়ের জন্য তুলনামূলকভাবে কম তাপে উত্তপ্ত করা হয়, অর্থাৎ 71 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 সেকেন্ডের জন্য খাদ্যকে উত্তপ্ত করা হয়। পাস্চুরাইজেশনের মূল লক্ষ্য হলো রোগ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করা এবং খাদ্যের স্বাভাবিক পুষ্টি, স্বাদ এবং গন্ধকে অপরিবর্তিত রাখা। দুধ, ফলের রস এবং বিয়ারের মতো পানীয় এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। কথা বলবো ক্যানিং নিয়ে। ক্যানিং পদ্ধতিতে খাদ্যকে টিনের কৌটা বা বায়ুরোধী পাত্রে আবদ্ধ করে উচ্চ তাপমাত্রায় জীবাণুমুক্ত করা হয়। এই প্রক্রিয়ায় কৌটার ভিতর থেকে বাতাস বের করে দেওয়া হয়, যা অণুজীবের বংশ বিস্তারকে রোধ করে এবং খাদ্যকে জারণের হাত থেকে রক্ষা করে। অধিক অম্লীয় খাদ্যকে 82 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় এবং কম অম্লীয় খাদ্যকে 115 থেকে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। অধিক অম্লীয় খাদ্য বলতে আমরা বুঝবো যেসব খাদ্যের পিএইচ 4.6 কম, এবং কম অম্লীয় খাদ্য বলতে আমরা সেসব খাদ্যকে বুঝবো যাদের পিএইচ 4.6 বেশি। সঠিকভাবে ক্যানিং করা হলে খাদ্য 3 থেকে 6 মাস পর্যন্ত ভালো থাকতে পারে। তাপ ভিত্তিক যে মেথডগুলো আছে এদের সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলবো। শুরুতে বলি সুবিধা নিয়ে। এই পদ্ধতিগুলো মাইক্রোবায়োলজিক্যাল দৃষ্টিকোণ থেকে সবচেয়ে নিরাপদ এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য নিশ্চয়তা দেয়। পাস্চুরাইজেশন পদ্ধতির সবচেয়ে প্রধান সুবিধা হলো এটি পুষ্টিমান এবং স্বাদ প্রায় অপরিবর্তিত রেখে জীবাণুমুক্ত করে। কৌটাজাত খাবার সহজে সংরক্ষণ ও স্থানান্তর করা যায়।
এখন বলবো অসুবিধা নেই। পাস্তুরাইজেশন সব ব্যাকটেরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে না, তাই পাস্তুরিত পণ্যকে রেফ্রিজারেটরে রাখতে হয়। আবার কৌটাজাতকরণ যদি সঠিকভাবে করা না হয় তাহলে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিয়াম ব্যাকটেরিয়ার আক্রমণে বোটুলিজম নামক মারাত্মক ফুড পয়জনিং হতে পারে। আবার ক্যানিং পদ্ধতি সময় সাপেক্ষও বটে। এখন কথা বলবো শুষ্ককরণ বা ড্রাইং নিয়ে। এটি প্রাচীনতম সংরক্ষণ পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম। খাদ্য থেকে পানি বা আর্দ্রতা শুকিয়ে নিয়ে অণুজীবের বংশবৃদ্ধির জন্য প্রয়োজনীয় মাধ্যমটি অপসারণ করা হয়। এই কাজটি রোদে শুকিয়ে বা আধুনিক ফুড ডিহাইড্রেটর মেশিন ব্যবহার করে করা হয়। ডাল, চাল, গম, বরই, খেজুর এবং কিশমিশের মতো খাদ্যবস্তু এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। ড্রাইং পদ্ধতির সুবিধার কথা বলবো। এটি একটি সহজ পদ্ধতি যার জন্য কোনো বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয় না এবং খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। শস্য খাবার ওজন ও আয়তনে হালকা হয়, সহজে পরিবহনযোগ্য। এর কিছু অসুবিধাও আছে, যেমন উচ্চ তাপ প্রয়োগ করে শস্য করলে কিছু সংবেদনশীল পুষ্টি উপাদান বিশেষ করে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হতে পারে। এই প্রক্রিয়ায় খাদ্যের স্বাভাবিক স্বাদ ও গঠনে পরিবর্তন আসে। এখন আমরা কথা বলবো খাদ্য সংরক্ষণের একটি পদ্ধতি লবণযুক্তকরণ বা কিউরিং নিয়ে। 15% বেশি লবণের ঘন দ্রবণ ব্যবহার করে খাদ্য থেকে আর্দ্রতা দূর করা হয়। লবণ অসমোসিস প্রক্রিয়ায় অণুজীবের কোষ থেকে পানি বের করে নেয় এবং ক্লোস্ট্রিডিয়াম বোটুলিয়াম নামক ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দেয়, যা মারাত্মক ফুড পয়জনিং সৃষ্টি করতে পারে। এই পদ্ধতি মাছ ও মাংস সংরক্ষণে বহুল প্রচলিত। খাদ্য সংরক্ষণের আরেকটি পদ্ধতি হচ্ছে সুগারিং বা চিনি যুক্তকরণ। 65 থেকে 70% বেশি চিনির ঘন দ্রবণে ফল রান্না করে সংরক্ষণ করা হয়, যেমন জ্যাম বা মোরব্বা তৈরিতে। চিনির উচ্চ ঘনত্ব লবণের মতোই অসমোসিস প্রক্রিয়ায় অণুজীবের কোষ থেকে পানি শুষে নিয়ে তাদের কার্যকারিতা বন্ধ করে দেয়। খাদ্য সংরক্ষণের আরেকটি পদ্ধতি হচ্ছে পিকলিং। খাদ্যকে অ্যালকোহল, ভিনেগার বা সরিষার মতো অ্যান্টিমাইক্রোবিয়াল তরলের রূপে রাখা হয়। এই তরলগুলো ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীবকে ধ্বংস করে। খাদ্য সংরক্ষণের আরেকটি পদ্ধতি হচ্ছে ধূমায়িতকরণ বা স্মোকিং। এই পদ্ধতিতে কাঠ পুড়িয়ে ধোঁয়া তৈরি করা হয় এবং সেই ধোঁয়াতে খাবারকে উন্মুক্ত রাখা হয়। ধোঁয়ার অ্যান্টিসেপটিক গুণ এবং তাপ অণুজীবের বিস্তারকে বাধা দেয়, তবে এই প্রক্রিয়ায় খাদ্যের স্বাদ ও গন্ধ পরিবর্তিত হয়। এখন আমরা কথা বলবো খাদ্য সংরক্ষণে বিকিরণের ভূমিকা নিয়ে। এই অত্যাধুনিক পদ্ধতিতে গামা রশ্মি, ইউভি রশ্মি বা ইলেকট্রন বিমের মতো তেজস্ক্রিয় রশ্মি প্রয়োগ করে খাদ্যকে জীবাণুমুক্ত করা হয়। এই বিকিরণ অণুজীবের রাসায়নিক বন্ধন ভেঙে দেয়, ফলে তারা আর বংশ বিস্তার করতে পারে না। এটি খাদ্যের পুষ্টি, স্বাদ ও গন্ধকে অপরিবর্তিত রেখে স্যালমোনেলা, ইকোলাইয়ের মতো ক্ষতিকর জীবাণু ধ্বংস করতে পারে। এটি ফল ও সবজির অঙ্কুর উদ্গম ও পাকাকে বাধা দেয়, যা তাদের সেলফ লাইফ বাড়ায় এবং আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করে। এই পদ্ধতির একটি বড় সুবিধা হলো এটি তাপমাত্রা বা রাসায়নিক ব্যবহার ছাড়াই অণুজীবকে ধ্বংস করে, ফলে খাদ্যের গুণগত মান অক্ষুণ্ণ থাকে। যদিও এটি একটি নিরাপদ ও কার্যকর প্রযুক্তি, সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে একটা প্রচলিত ভুল ধারণা আছে যে বিকিরণকৃত খাদ্য তেজস্ক্রিয় বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি একটি ভ্রান্ত ধারণা, কারণ বিকিরণ খাদ্যকে তেজস্ক্রিয় করে না। এখন আমরা খাদ্য সংরক্ষণের কিছু উদীয়মান প্রযুক্তি নিয়ে কথা বলবো। আধুনিক ভোক্তারা ন্যূনতম প্রক্রিয়াজাত, পুষ্টিগুণে সমৃদ্ধ এবং সতেজ স্বাদের খাবার পছন্দ করে। ট্রেডিশনাল তাপ প্রক্রিয়াকরণে তাপের কারণে ভিটামিন ও ফ্লেভারের মতো সংবেদনশীল উপাদানগুলো নষ্ট হয়ে যায়। এই সমস্যার সমাধানে দুটি প্রধান তাপবিহীন প্রযুক্তি আবির্ভূত হয়েছে। একটা হচ্ছে উচ্চ চাপ প্রক্রিয়াকরণ বা হাই প্রেশার প্রসেসিং, আরেকটা হচ্ছে কোল্ড প্লাজমা প্রযুক্তি। শুরুতে আমরা হাই প্রেশার প্রসেসিং নিয়ে কথা বলবো। হাই প্রেশার প্রসেসিং একটি তাপবিহীন জীবাণুমুক্তকরণ পদ্ধতি, যেখানে নরম প্যাকেজযুক্ত খাদ্যের উপর 100 থেকে 600 মেগা প্যাসকেল পর্যন্ত অতি উচ্চ চাপ প্রয়োগ করা হয়। এই চাপ অণুজীবকে নিষ্ক্রিয় করে এবং প্রোটিনকে বিকৃত করে, কিন্তু খাদ্যের পুষ্টি উপাদান, স্বাদ ও রং অক্ষুণ্ণ রাখে। এই প্রক্রিয়াটি প্রচলিত তাপ প্রক্রিয়াকরণের চেয়ে গুণগত মান ভালোভাবে ধরে রাখে এবং এটি শক্তি সাশ্রয়ী। এটি বিশেষত ফল, মাংস এবং দুগ্ধজাত পণ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। আরেকটি পদ্ধতি হচ্ছে কোল্ড প্লাজমা প্রযুক্তি। কোল্ড প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা, যা বায়ুমণ্ডলীয় চাপ এবং স্বাভাবিক তাপমাত্রায় উৎপন্ন হয়। এটি প্রতিক্রিয়াশীল প্রজাতি তৈরি করে, যা খাদ্যস্থ অণুজীব
ও এনজাইমকে ধ্বংস করে। এই প্রযুক্তি একটি পরিবেশ বান্ধব এবং রাসায়নিক মুক্ত পদ্ধতি যা খাদ্যের পুষ্টি, স্বাদ এবং রং বজায় রাখে। ফল ও সবজির জীবাণুমুক্তকরণ এবং খাদ্য প্যাকেজিংয়ের নির্জীবকরণের একটি বিশেষভাবে কার্যকর পদ্ধতি। যদিও এই প্রযুক্তির অনেক সুবিধা আছে, এর দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং নিয়ন্ত্রক অনুমোদন প্রক্রিয়া এখনো গবেষণাধীন এবং অস্পষ্ট। খাদ্য সংরক্ষণে প্রিজারভেটিভ বা সংরক্ষক পদার্থ ব্যবহৃত হয়, যা প্রাকৃতিক এবং কৃত্রিম দুই ধরনের হতে পারে। আধুনিক খাদ্য শিল্পে উভয় প্রকারের প্রিজারভেটিভের ব্যাপক ব্যবহার রয়েছে। শুরুতে আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভ নিয়ে কথা বলবো। প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পদার্থ যেমন লবণ, চিনি, সরিষার তেল, হলুদ, মধু, অ্যালকোহল এবং ভিনেগার খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। এগুলো সাধারণত খাদ্যের আর্দ্রতা কমিয়ে অম্লীয় পরিবেশ তৈরি করে বা তাদের নিজস্ব অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য দিয়ে জীবাণুর বৃদ্ধি রোধ করে। প্রাকৃতিক প্রিজারভেটিভগুলো স্বাস্থ্য ঝুঁকি সাধারণত কম হয়। উদাহরণস্বরূপ ভিনেগার হজম শক্তি বাড়াতে, রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এখন বলবো কৃত্রিম প্রিজারভেটিভ নিয়ে। কৃত্রিম উৎস থেকে প্রাপ্ত রাসায়নিক পদার্থ যেমন সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম মেটাবাইসালফেট, ক্যালসিয়াম প্রোপানয়েড এবং প্যারাবেন কৃত্রিম প্রিজারভেটিভ হিসেবে পরিচিত। এই যৌগগুলো খাদ্যের পিএইচ নিয়ন্ত্রণ করে, ছত্রাক ও ব্যাকটেরিয়ার বিপাকীয় প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে এবং জারণ রোধ করে, যার ফলে খাদ্যের সেলফ লাইফ বহুলাংশে বৃদ্ধি পায়। এখন কথা বলবো কৃত্রিম প্রিজারভেটিভের স্বাস্থ্য ঝুঁকি ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। আধুনিক খাদ্য শিল্পে কৃত্রিম প্রিজারভেটিভের ব্যাপক ব্যবহার খাদ্যের সেলফ লাইফ বাড়ালেও এগুলো মাত্রা অতিরিক্ত ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। সোডিয়াম বেনজয়েট একটি বহুল ব্যবহৃত কৃত্রিম প্রিজারভেটিভ। এটা অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি এর সাথে বিক্রিয়া করে বেনজিন নামক একটি স্বীকৃত কার্সিনোজেন অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ তৈরি করে। আর প্যারাবেন নামক আরেকটি প্রিজারভেটিভ আছে, এটা ইস্ট্রোজেন নামক হরমোন তৈরি করে, যা স্তন ক্যান্সার এবং মেয়েদের অকাল বয়ঃসন্ধি ঘটাতে পারে। নাইট্রেট এবং নাইট্রাইট যা মাংস সংরক্ষণ ব্যবহৃত হয়, মাংসের প্রোটিনের সাথে বিক্রিয়া করে ক্যান্সার সৃষ্টিকারী নাইট্রোসায়ামিন তৈরি করতে পারে। এছাড়া সালফার ডাইঅক্সাইড এবং সালফাইড ভিটামিন বি1 ধ্বংস করে এবং অ্যাজমা, মাইগ্রেন এবং অ্যালার্জিজনিত সমস্যা বাড়াতে পারে। এই তথ্যগুলো থেকে বোঝা যায় যে খাদ্য সংরক্ষণ যখন একদিকে খাদ্য নিরাপত্তাকে উন্নত করে, তখন ব্যবহৃত রাসায়নিক প্রিজারভেটিভগুলো অনিয়ন্ত্রিত ব্যবহার নতুন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এখন আমরা কোন খাদ্যের জন্য কোন ধরনের সংরক্ষণ পদ্ধতি ইউজ করা উচিত সে বিষয়ে কথা বলবো। শস্য, ডাল ও মশলা এই জাতীয় খাদ্যগুলোতে সাধারণত আর্দ্রতার পরিমাণ কম থাকে, তাই এদের জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হলো ড্রাইং। রোদে শুকিয়ে বা শুষ্ক পরিবেশে সংরক্ষণ করে এদেরকে দীর্ঘকাল পচনমুক্ত রাখা যায়। ফল এবং সবজি তাদের উচ্চ আর্দ্রতা এবং বিভিন্ন পিএইচ স্তরের কারণে বিভিন্ন পদ্ধতিতে সংরক্ষণ করা যায়। স্বল্প মেয়াদের জন্য ফ্রিজিং বা রেফ্রিজারেশন সবচেয়ে ভালো। দীর্ঘমেয়াদের জন্য আচার, জ্যাম বা জেলি তৈরির মাধ্যমে চিনি বা ভিনেগার ব্যবহার করে সংরক্ষণ করা হয়। ক্যানিং এবং রেডিয়েশনের মতো প্রযুক্তিও ফল ও সবজি সংরক্ষণে ব্যবহৃত হয়। মাছ ও মাংস এই খাদ্যগুলোতে উচ্চ প্রোটিন এবং আর্দ্রতা থাকার কারণে দ্রুত জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তাই এদের জন্য নিম্ন তাপমাত্রায় হিমায়ন বা ফ্রিজিং সবচেয়ে ব্যবহৃত কার্যকর পদ্ধতি। এছাড়া লবণযুক্তকরণ বা কিউরিং এবং স্মোকিংয়ের মাধ্যমেও মাছ ও মাংস সংরক্ষণ করা হয়। ক্যানিং পদ্ধতিও মাছ ও মাংসের দীর্ঘমেয়াদী সংরক্ষণে ব্যবহৃত হয়। দুগ্ধজাত পণ্য ও অন্যান্য খাবার, দুধ, জুস এবং বিয়ারের মতো পানীয় পাস্তুরাইজেশন পদ্ধতির মাধ্যমে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা হয়। খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে 4টি সহজ ধাপ অনুসরণ করা গুরুত্বপূর্ণ। ধাপ 4টি হচ্ছে পরিষ্কার, আলাদা রাখা, রান্না ও সংরক্ষণ। শুরুতে আমরা পরিষ্কার নিয়ে কথা বলি। খাদ্যদ্রব্য প্রস্তুত করার আগে ও পরে, এমনকি ফলমূল ও সবজি ধোয়ার আগে এবং পরে সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া উচিত। বাসনপত্র, কাটিং বোর্ড ও রান্নার জায়গা গরম পানি ও সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। কাঁচা মাংস, মুরগি, মাছ ও ডিম রান্না করা খাবার থেকে সর্বদা আলাদা রাখতে হবে। মুদি দোকানে কেনাকাটার সময় এবং রেফ্রিজারেটরে রাখার সময়ও এসব আলাদা প্যাকেটে রাখা উচিত। খাবার সঠিক তাপমাত্রায় রান্না করা জরুরি, কারণ খাদ্যের রং এবং টেক্সচার দেখে
তার নিরাপত্তা বোঝা যায় না। খাদ্যের অভ্যন্তরীণ তাপমাত্রা মাপার জন্য ফুড থার্মোমিটার ব্যবহার করা নিরাপদ। রেড মিটকে 160 ডিগ্রি ফারেনহাইট, মাছকে 145 ডিগ্রি ফারেনহাইট এবং মুরগির মাংস 165 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় রান্না করা উচিত। পচনশীল খাবার রুম টেম্পারেচারে 2 ঘন্টার বেশি বাইরে রাখা উচিত নয়। ফ্রিজে রাখার আগে গরম খাবার ঠান্ডা করে নিতে হবে এবং কাঁচা ও রান্না করা খাবার আলাদা করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। খাবার কেনার সময় অবশ্যই প্রস্তুতের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে। এই পর্যায়ে আমরা পণ্যের প্যাকেজিং নিয়ে কথা বলবো। প্যাকেজিং এর মূল উদ্দেশ্য পণ্যকে বাহ্যিক ক্ষতি, দূষণ এবং কঠোর আবহাওয়ার বিরুদ্ধে রক্ষা করা। এটি পণ্যের একটি প্রতিরক্ষামূলক আবরণ হিসেবে কাজ করে এবং সাপ্লাই চেইনের পুরো প্রক্রিয়া জুড়ে পণ্যের অখণ্ডতা নিশ্চিত করে। এর পাশাপাশি প্যাকেজিংয়ের চিরায়িত ভূমিকাগুলো হলো পণ্যকে ধারণ করা, তার সম্পর্কে তথ্য দেওয়া এবং নির্মাতার পরিচয় তুলে ধরা। পণ্যের ব্যবহারের সুবিধা, সঠিক ডিসপোজাল এবং বিপণন কৌশল বাস্তবায়নেও প্যাকেজিংয়ের ডিজাইন এবং উপকরণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি আকর্ষণীয় প্যাকেজিংয়ের মাধ্যমে পণ্যের মূল্য এবং ব্যবহারিক উপযোগিতা বৃদ্ধি পায়। এটি পণ্যের ব্র্যান্ডিং এবং গ্রাহকের মনোযোগ আকর্ষণের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে, যা পণ্যের মান ও সৌন্দর্যের প্রতিফলন ঘটায়। এই পর্যায়ে আমরা কথা বলবো ফুড প্যাকেজিংয়ের ক্লাসিফিকেশন নিয়ে। প্যাকেজিংকে সাধারণত 3টি স্তরে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি প্যাকেজিং বা প্রাথমিক প্যাকেজিং। প্রাইমারি প্যাকেজিং হলো সেই স্তর যা সরাসরি পণ্যের সংস্পর্শে থাকে। এটি পণ্যকে রক্ষা করার পাশাপাশি আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে গ্রাহকের কাছে তুলে ধরে। উদাহরণস্বরূপ একটি খাদ্য পণ্যের প্যাকেট। 2 নম্বর হচ্ছে মাধ্যমিক প্যাকেজিং। এই প্যাকেজিং এর কাজ হলো প্রাথমিক প্যাকেজিং করা পণ্যগুলোকে দলবদ্ধ করা, যা গুদামজাতকরণ বা খুচরা বিক্রির জন্য সুবিধা প্রদান করে। যেমন 1 ডজন বিস্কুট প্যাকেটের জন্য একটি কাগজের বক্স। 3 নম্বর হচ্ছে টারশিয়ারি প্যাকেজিং। এই প্যাকেজিং হলো সবচেয়ে বাইরের স্তর যা নিরাপদ ট্রানজিট নিশ্চিত করে। এর উদাহরণ হচ্ছে শিপিং কন্টেইনার, যা পণ্যকে দূরবর্তী স্থানে পরিবহন করার সময় সুরক্ষা দেয়। স্মার্ট প্যাকেজিং এমন একটি ব্যবস্থা যা পণ্যের নিরাপত্তা, দীর্ঘায়ু এবং গ্রাহক সম্পর্ক উন্নত করতে সক্রিয় বা বুদ্ধিমান প্রযুক্তি ব্যবহার করে। এটি সাধারণ প্যাকেজিং থেকে ভিন্ন কারণ এতে সেন্সর, ইন্ডিকেটর এবং কিউআর কোডের মতো উন্নত বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকে। স্মার্ট প্যাকেজিংকে প্রধানত 2টি স্বতন্ত্র বিভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে অ্যাক্টিভ প্যাকেজিং এবং 2 নম্বর হচ্ছে ইন্টেলিজেন্ট প্যাকেজিং। অ্যাক্টিভ প্যাকেজিং পণ্যের সাথে বা তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে পণ্যের গুণগত মান বা সেলফ লাইফ বাড়ায়। এটি চিরায়ত নিষ্ক্রিয় প্যাকেজিংয়ের চেয়ে এক ধাপ এগিয়ে। অন্যদিকে ইন্টেলিজেন্ট প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার করে পণ্য বা তার পরিবেশ সম্পর্কে তথ্য পর্যবেক্ষণ, সংগ্রহ এবং আদান প্রদান করে। এটি সরাসরি পণ্যের সংস্পর্শে না আসে তার অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এখন আমরা কথা বলবো অ্যাক্টিভ প্যাকেজিংয়ের বিভিন্ন উদাহরণে। প্যাকেজিং উপকরণে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যুক্ত করা হয় যা ব্যাকটেরিয়া ছত্রাকের বৃদ্ধি প্রতিরোধ করে। এটি পচনশীল খাদ্য, মাছ, মাংস এবং ওষুধকে নিরাপদ রাখতে অত্যন্ত কার্যকর। আরেকটি উদাহরণ হচ্ছে ইথিলিন স্ক্যাভেঞ্জার। ফল ও সবজি থেকে যে ইথিলিন গ্যাস নিঃসৃত হয়, এই প্যাকেজিং এই ইথিলিন গ্যাস শোষণ করে, ফলে ফল বা সবজি দ্রুত পাকে না। এর ফলে ফল এবং সবজির যে সেলফ লাইফ এটা অনেক দীর্ঘ হয়। আরেকটি উদাহরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এমিটার। কার্বন ডাইঅক্সাইড নির্গত করে অণুজীবের বৃদ্ধিকে বাধা দেয়। এই প্যাকেজিংটা বিভিন্ন বেকারি পণ্য, মাছ এবং মাংসের প্যাকেজিংয়ে ব্যবহৃত হয়। অ্যাক্টিভ প্যাকেজিংয়ের আরেকটি উদাহরণ হচ্ছে মেটাল চিলেশন। কিছু অ্যাক্টিভ প্যাকেজিং উপকরণ ধাতব সিলেটিং এজেন্ট ব্যবহার করে পণ্যের অক্সিডেশন প্রতিরোধ করে, যা খাদ্য পণ্যের গুণগত মান এবং স্থায়িত্ব বাড়ায়। এই প্রযুক্তি অর্থাৎ মেটাল চিলেশন পদ্ধতি ফুড অ্যাডিটিভ ফ্রি পণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সহায়তা করে। বর্তমানে অনেকেই ফুড অ্যাডিটিভ যুক্ত খাদ্য খাইতে পছন্দ করে না বা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে। তো খাবারকে ফুড অ্যাডিটিভ ফ্রি করতে মেটাল চিলেশন পদ্ধতির যে প্যাকেজিং সেটা ইউজ করা হয়। এখন কথা বলবো ইন্টেলিজেন্ট প্যাকেজিং নিয়ে। আমরা খাবারের প্যাকেটে দেখি কিউআর কোড দেওয়া থাকে। এই কিউআর কোড হচ্ছে ইন্টেলিজেন্ট প্যাকেজিংয়ের উদাহরণ। এই কিউআর কোড স্ক্যান করে আমরা সেই খাবারের পুষ্টিগত তথ্য জানতে পারি, খাবার উৎপাদনের ডেট, খাবারের মেয়াদ কবে শেষ হবে সেই বিষয়ে জানতে পারি এবং খাবার উৎপাদনকারী কোম্পানি সম্পর্কে জানতে পারি, তাদের ওয়েবসাইট সম্পর্কে জানতে পারি এবং উক্ত খাবারে যদি কোনো অফার থাকে
সেই বিষয়ে আমরা কিউআর কোড স্ক্যান করে জানতে পারি। এর ফলে কি হয়, গ্রাহকের সঙ্গে ব্র্যান্ডের একটি শক্তিশালী সম্পর্ক তৈরি হয় এবং ব্র্যান্ডের প্রতি কাস্টমারের আনুগত্য বৃদ্ধি পায়। এখন আমরা কথা বলবো টেকসই প্যাকেজিং নিয়ে। টেকসই প্যাকেজিং হলো এমন একটি সামরিক কৌশল যা পরিবেশগত প্রভাব হ্রাস করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি বর্জ্য, কার্বন নিঃসরণ এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাতে সাহায্য করে। এখন এটার টেকসই প্যাকেজিংয়ের বিভিন্ন প্রকারভেদ নিয়ে কথা বলবো। শুরুতে বলবো রিসাইক্লেবল প্যাকেজিং। কার্ডবোর্ড, কাগজ এবং নির্দিষ্ট ধরনের প্লাস্টিকের মতন উপকরণ দিয়ে তৈরি, যা নতুন পণ্যে পুনরায় ব্যবহার করা যায়। আর একটি প্রকারভেদ হচ্ছে কম্পোস্টেবল প্যাকেজিং। এটি ভুট্টার স্টার্চ, আখের ছোবড়া বা বাঁশের সজ্জাতে তৈরি হয়। এই উপকরণগুলো নির্দিষ্ট কম্পোস্টিং অবস্থার অধীনে প্রাকৃতিকভাবে ভেঙে যায়। 3 নম্বর প্রকারভেদ হচ্ছে বায়োডিগ্রেডেবল প্যাকেজিং। জৈব পদার্থের তৈরি উপকরণগুলো অণুজীবের সাহায্যে প্রাকৃতিকভাবে পচে যায়। যদিও এটি কম্পোস্টেবল প্যাকেজিংয়ের মতোই, তবে সব ধরনের বায়োডিগ্রেডেবল প্যাকেজিং কম্পোস্টিংয়ের জন্য উপযুক্ত না হতে পারে। আরেকটি প্রকারভেদ হচ্ছে রিইউজেবল প্যাকেজিং। এই প্যাকেজিং বারবার ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে, যেমন রিফিলযোগ্য কন্টেইনার। আরেকটি টাইপ হচ্ছে মিনিমালিস্ট প্যাকেজিং। এটি অপ্রয়োজনীয় স্তর এবং অতিরিক্ত উপকরণ হ্রাস করে। এর ফলে বর্জ্য কম হয় এবং শিপিং প্রক্রিয়া আরও সহজ হয়। এই পর্যায়ে আমরা টেকসই প্যাকেজিংয়ের উপকরণের কথা বলবো। শুরুতে আমি কাগজ নিয়ে বলি। টেকসই উৎস থেকে উৎপাদিত কাগজকে অন্যতম পরিবেশ বান্ধব উপকরণ হিসেবে বিবেচনা করা হয়। এটি বায়োডিগ্রেডেবল এবং পুনর্ব্যবহারযোগ্য। আরেকটি উপকরণ হচ্ছে বায়োপ্লাস্টিক। ভুট্টা, আলু বা আখের ছোবড়া থেকে তৈরি পলিল্যাকটিক অ্যাসিডের মতো বায়োপ্লাস্টিক্স পেট্রোলিয়াম ভিত্তিক প্লাস্টিকের বিকল্প হিসেবে উঠে আসছে। আরেকটি উপকরণ হচ্ছে পাট। পাটের সূক্ষ্ম সেলুলোজ থেকে তৈরি সোনালী ব্যাগের মতন উপকরণ পরিবেশ বান্ধব ও পচনশীল, যা প্লাস্টিকের একটি কার্যকর বিকল্প হতে পারে। টেকসই প্যাকেজিং শুধুমাত্র একটি পরিবেশগত উদ্যোগ নয়, বরং এটি একটি কৌশলগত ব্যবসায়িক সিদ্ধান্ত। এটি দীর্ঘমেয়াদী লাভজনকতা নিশ্চিত করে এবং গ্রাহক কেন্দ্রিক একটি ব্র্যান্ড ইমেজ তৈরি করে। টেকসই প্যাকেজিং শুধুমাত্র একটি পরিবেশগত উদ্যোগ নয়, বরং এটি একটি কৌশলগত ব্যবসায়িক সিদ্ধান্ত। এটি দীর্ঘমেয়াদী লাভজনকতা নিশ্চিত করে এবং গ্রাহক কেন্দ্রিক একটি ব্র্যান্ড ইমেজ তৈরি করে। পরিবেশ বান্ধব প্যাকেজিং ব্যবহার করা হলে একটি ব্র্যান্ডের প্রতি গ্রাহকের আস্থা ও আনুগত্য বাড়ে। আধুনিক গ্রাহকরা সেসব ব্র্যান্ডকে সমর্থন করতে চায় যারা পরিবেশগতভাবে সচেতন। অ্যাওয়ারনেস যেমন নতুন কাস্টমারকে আকৃষ্ট করে, তেমনি কাস্টমার ধরে রাখতেও সাহায্য করে, তা দীর্ঘমেয়াদী বিক্রয় বৃদ্ধি নিশ্চিত করে। যদিও কিছু টেকসই উপকরণের প্রাথমিক উৎপাদন খরচ বেশি হতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধা নিয়ে আসে। হালকা ওজনের উপকরণগুলো শিপিং খরচ কমায় এবং বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্পত্তির খরচও হ্রাস করে। টেকসই প্যাকেজিং প্লাস্টিক বর্জ্য কমায়, নর্দমা বন্ধ হওয়া রোধ করে এবং ল্যান্ডফিলের উপর চাপ কমায়। এটি পরিবেশগত ভারসাম্য রক্ষা করে এবং শহরের পরিবেশকে উন্নত করতে সাহায্য করে। এখন আমরা অ্যান্টিঅক্সিডেন্টের অধ্যায়টা শুরু করব। শুরুতে জানবো অ্যান্টিঅক্সিডেন্ট কি। অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন এক ধরনের রাসায়নিক যৌগ যা মানবদেহের কোষকে ফ্রি রেডিক্যাল নামক অস্থির অণুর ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে। এটি একটি রাসায়নিক বৈশিষ্ট্য, কোনো একক পদার্থ নয়। অর্থাৎ বোঝাচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে একটি রাসায়নিক বৈশিষ্ট্য, কোনো পদার্থকে অ্যান্টিঅক্সিডেন্ট বলে না। অ্যান্টিঅক্সিডেন্ট এই ফ্রি রেডিক্যালকে একটি ইলেকট্রন দান করে, যার ফলে ফ্রি রেডিক্যালগুলো স্থিতিশীল হয়ে যায়। দেহের অভ্যন্তরে স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়া এবং বাহ্যিক পরিবেশগত কারণের প্রভাবে ক্রমাগত ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এই ফ্রি রেডিক্যালগুলোর উচ্চ বিক্রিয়াশীলতা কোষের বিভিন্ন উপাদান যেমন ডিএনএ, প্রোটিন এবং কোষের ঝিল্লিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা অক্সিডেটিভ স্ট্রেস নামে পরিচিত। দীর্ঘমেয়াদী অক্সিডেটিভ স্ট্রেস মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে এবং বিভিন্ন গুরুতর রোগের ঝুঁকি বাড়াতে পারে। খাদ্য পুষ্টিবিজ্ঞানে অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে আগ্রহের মূল কারণ হলো এটি রোগ প্রতিরোধের ক্ষেত্রে একটি সম্ভাব্য ভূমিকা পালন করে এবং সুস্থ জীবনযাপনের সঙ্গে এর সম্পর্ক বিদ্যমান। গবেষণা থেকে প্রাপ্ত প্রমাণাদি ইঙ্গিত করে যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্যাভ্যাস হৃদরোগ, কিছু নির্দিষ্ট ক্যান্সার এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। এখন ফ্রি রেডিক্যাল এবং এর উৎস নিয়ে কথা বলবো।
ফ্রি রেডিক্যাল হলো অক্সিজেনযুক্ত অণু যার বাইরের কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন থাকে, অর্থাৎ বিজোড় ইলেকট্রন থাকে। একটি অণুতে সাধারণত ইলেকট্রনগুলো জোড়বদ্ধ অবস্থায় থাকে, কিন্তু যখন একটি অণুর বাইরের কক্ষে একটি ইলেকট্রন অযুগ্ম বা একাকী থাকে তখন সেই অণুটি অত্যন্ত অস্থির এবং উচ্চ বিক্রিয়াশীল হয়ে ওঠে। এই অস্থিতিশীলতা দূর করার জন্য ফ্রি রেডিক্যালগুলো পার্শ্ববর্তী যে কোনো অণু থেকে ইলেকট্রন চুরি করার চেষ্টা করে। এই প্রক্রিয়াটি একটি চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক বিক্রিয়া শুরু করতে পারে, যার ফলে কোষের অভ্যন্তরে ব্যাপক ক্ষতি সাধিত হয়। মানবদেহে ফ্রি রেডিক্যালের উৎপাদন একটি স্বাভাবিক এবং অবিরাম প্রক্রিয়া। এর প্রধান উৎস দুইটি, একটি বডির অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। বডির স্বাভাবিক বিপাক প্রক্রিয়ার সময়, বিশেষ করে কোষের মাইটোকন্ড্রিয়ায় খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করার সময় প্রায় 5% শক্তি থেকে রূপান্তর প্রক্রিয়ায় অক্সিজেন ভিত্তিক ফ্রি রেডিক্যাল বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস উৎপন্ন হয়। এটি বডির একটি স্বাভাবিক অপরিহার্য অংশ। এছাড়া প্রদাহ বা কোনো সংক্রমণের কারণেও উচ্চ মাত্রার ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে। এখন বলবো বাহ্যিক উৎস নিয়ে। পরিবেশগত কারণ থেকেও মানবদেহ ফ্রি রেডিক্যালের সংস্পর্শে আসতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সিগারেটের ধোঁয়া, নির্দিষ্ট কীটনাশক, বিকিরণ, পরিবেশ দূষণ এবং ওজোন গ্যাস। এখন কথা বলবো ফ্রি রেডিক্যালের উপকারিতা এবং অপকারিতা নিয়ে। ফ্রি রেডিক্যালের ভূমিকা একটি জটিল এবং দ্বৈত প্রকৃতির। এটি কেবল ক্ষতিকরই নয়, বরং কিছু ক্ষেত্রে বডির স্বাভাবিক কার্যকারিতার জন্য অপরিহার্য। ফ্রি রেডিক্যাল বডির রোগ প্রতিরোধ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বিভিন্ন রোগ জীবাণু যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়া দমনে সহায়তা করে। কোষের অভ্যন্তরীণ সংকেত প্রেরণের জন্য ফ্রি রেডিক্যাল প্রয়োজনীয়। ব্যায়ামের মতো শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ফ্রি রেডিক্যাল তৈরি হওয়া ইতিবাচক অভিযোজনকেই উৎসাহিত করে। কিন্তু যখন ফ্রি রেডিক্যালের পরিমাণ অত্যধিক হয়ে যায় তখন তারা কোষের ডিএনএ, প্রোটিন এবং চর্বিযুক্ত টিস্যুকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। এই ক্ষতি দীর্ঘমেয়াদী এবং অপরিবর্তনীয় হতে পারে, যা বিভিন্ন রোগের কারণ হয়। এখন কথা বলবো অক্সিডেটিভ স্ট্রেস নিয়ে এবং এর কারণ ও প্রভাব নিয়ে। অক্সিডেটিভ স্ট্রেস হলো এমন একটি অবস্থা যখন বডির ফ্রি রেডিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হয়, অর্থাৎ ফ্রি রেডিক্যালের পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টের তুলনায় অত্যধিক বৃদ্ধি পায়। এই ভারসাম্যহীনতা কোষ, টিস্যু এবং অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করতে পারে, যা সময়ের সাথে সাথে বিভিন্ন রোগের দিকে পরিচালিত করে। গবেষণায় দেখা গেছে অক্সিডেটিভ স্ট্রেস ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হৃদরোগ, পার্কিনসন ডিজিজ, আলজাইমার ডিজিজ, ক্যান্সার, চোখের রোগ যেমন ছানি, আর্থ্রাইটিস বিভিন্ন রোগের সঙ্গে সম্পর্কিত। এই পর্যায়ে আমরা অ্যান্টিঅক্সিডেন্টের কার্যপ্রণালী নিয়ে কথা বলবো। অ্যান্টিঅক্সিডেন্টগুলো নিজেদের স্থিতিশীলতা না হারিয়ে ফ্রি রেডিক্যালের অযুগ্ম ইলেকট্রনকে ইলেকট্রন দান করে, যার ফলে ফ্রি রেডিক্যালটি স্থিতিশীল এবং কম বিক্রিয়াশীল হয়ে ওঠে। এই প্রক্রিয়ায় অ্যান্টিঅক্সিডেন্ট নিজেই অক্সিডাইজ হয়, যা চেইন রিঅ্যাকশনকে থামিয়ে দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট শুধু ফ্রি রেডিক্যালকে সরাসরি ইলেকট্রন দান করেই কাজ করে না, বরং এটি আরও কিছু উপায়ে মানবদেহকে সুরক্ষা দেয়। ধাতব আয়নকে চিকিৎসা করা তার মধ্যে অন্যতম। কিছু ধাতব আয়ন যেমন লৌহ, তামা বডির কিছু নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, যা ফ্রি রেডিক্যাল উৎপাদনে সহায়তা করে। এই বিক্রিয়াগুলোকে ফ্যান্টন বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়াগুলো কোষের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। উদাহরণস্বরূপ, লোহার উপস্থিতি হাইড্রোজেন পারঅক্সাইডের মতো অণুকে ভেঙে একটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে। আবার অ্যান্টিঅক্সিডেন্ট যেমন কিছু ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট একটি বিশেষ উপায়ে এই ধাতব আয়নগুলোকে আবদ্ধ করে। এই প্রক্রিয়াকে সিলেশন বলা হয়। সিলেশন প্রক্রিয়ায় একটি অ্যান্টিঅক্সিডেন্ট একটি ধাতব আয়নকে তার একাধিক অংশ দিয়ে ধরে রাখে, অনেকটা কাঁকড়ার দ্বারা দিয়ে কোনো কিছুকে ধরার মতো। এই আবদ্ধকরণের ফলে ধাতব আয়নটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে যায় এবং ফ্যান্টন বিক্রিয়ার মতো ক্ষতিকর ফ্রি রেডিক্যাল উৎপাদনকারী বিক্রিয়ায় অংশ নিতে পারে না। আবার অ্যান্টিঅক্সিডেন্ট কিছু গুরুত্বপূর্ণ এনজাইমের কার্যকলাপকে প্রভাবিত করে বডির অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে। আমাদের বডিতে কিছু এনজাইম আছে যা স্বাভাবিক বিপাক প্রক্রিয়ার সময় ফ্রি রেডিক্যাল উৎপাদন করে। উদাহরণস্বরূপ, জ্যানথাইন অক্সিডেজ নামক একটি এনজাইম পিউরিন ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি করার সময় সুপার অক্সাইড নামক ফ্রি রেডিক্যাল তৈরি করে। কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এই ধরনের এনজাইমের কার্যকলাপকে বাধা দেয় বা সীমিত করে, যার ফলে ফ্রি রেডিক্যালের উৎপাদন কমে যায়। আবার
মানবদেহের একটি নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা বিভিন্ন এনজাইমের উপর নির্ভরশীল। গ্লুটাথায়ন পারঅক্সিডেজ হলো এমন একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম। এই এনজাইমটি হাইড্রোজেন পারঅক্সাইডের মতো ক্ষতিকর অণুকে ভেঙে পানি ও অক্সিজেন তৈরি করে। কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ এই ধরনের উপকারী এনজাইমের কার্যকলাপকে বাড়িয়ে দেয়, যার ফলে কোষের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়। এখন অ্যান্টিঅক্সিডেন্টের রাসায়নিক প্রকৃতির ভিত্তিতে শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলবো। অ্যান্টিঅক্সিডেন্টগুলোকে তাদের দ্রবণীয়তার উপর ভিত্তি করে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে হাইড্রোফিলিক, আরেকটি হচ্ছে লিপোফিলিক। হাইড্রোফিলিক অ্যান্টিঅক্সিডেন্টগুলো পানিতে দ্রবণীয় এবং কোষের সাইটোপ্লাজম ও রক্তরসে অ্যান্টিঅক্সিডেন্টের সাথে বিক্রিয়া করে। হাইড্রোফিলিক অ্যান্টিঅক্সিডেন্টগুলো পানিতে দ্রবণীয় এবং কোষের সাইটোপ্লাজম ও রক্তরসে অক্সিডেন্টের সাথে বিক্রিয়া করে। ভিটামিন সি এবং ইউরিক অ্যাসিড এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আর লিপোফিলিক অ্যান্টিঅক্সিডেন্টগুলো চর্বিতে দ্রবণীয় এবং কোষের মেমব্রেনকে লিপিড পারঅক্সিডেশন নামক ক্ষতিকর প্রক্রিয়া থেকে রক্ষা করে। ভিটামিন ই এবং ক্যারোটিনয়েডস এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ। এখন আমরা কথা বলবো অ্যান্টিঅক্সিডেন্টের উৎস এবং প্রাপ্তিস্থান নিয়ে। অ্যান্টিঅক্সিডেন্টগুলো প্রধানত তিন ধরনের উৎস থেকে পাওয়া যায়। এক নম্বর হচ্ছে বডির নিজস্ব উৎপাদন বা এন্ডোজেনাস অ্যান্টিঅক্সিডেন্টস, আরেকটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য থেকে পাওয়া যায়, এবং তিন নম্বর উৎস হচ্ছে কৃত্রিমভাবে তৈরি অ্যান্টিঅক্সিডেন্ট। শুরুতে আমরা বডির নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলবো। মানবদেহে ফ্রি রেডিক্যালের ক্ষতি সীমিত করার জন্য একটি শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থায় প্রধানত কিছু এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক নম্বর হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেজ। এটি একটি গুরুত্বপূর্ণ এনজাইম যা বডির অভ্যন্তরে তৈরি হয়। এটি সুপার অক্সাইড নামক অত্যন্ত বিক্রিয়াশীল ফ্রি রেডিক্যালকে কম ক্ষতিকর হাইড্রোজেন পারঅক্সাইড এবং অক্সিজেন রূপান্তরিত করে। মানবদেহের আরেকটি অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ক্যাটালাস। ক্যাটালাস এনজাইমটি পেরোক্সিসোম নামক কোষে পাওয়া যায় এবং এটি হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেন উৎপন্ন করে, যা কোষের জন্য নিরাপদ। এই এনজাইমগুলো একসাথে একটি সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে যা অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণ করে। এখন আমরা অ্যান্টিঅক্সিডেন্টের প্রাকৃতিক বা খাদ্য ভিত্তিক উৎস নিয়ে কথা বলবো। অ্যান্টিঅক্সিডেন্টের সবচেয়ে ভালো উৎস হলো উদ্ভিদ ভিত্তিক খাদ্য। এই খাদ্যগুলো ভিটামিন, মিনারেল, ফাইবার এবং ফাইটোকেমিক্যালের একটি সম্পূর্ণ প্যাকেজ সরবরাহ করে যা স্বাস্থ্যের জন্য সামগ্রিকভাবে উপকারী। উদাহরণ হচ্ছে ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এর উৎস হচ্ছে সাইট্রাস ফল, স্ট্রবেরি, বেল পিপার। ভিটামিন ইও একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এর উৎস হচ্ছে বাদাম, বীজ, সূর্যমুখী তেল। বিভিন্ন ক্যারোটিনয়েডস হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন বিটা ক্যারোটিন, লাইকোপিন। টমেটো, গাজর, মিষ্টি আলু, লাল এবং সবুজ মরিচ, এই খাদ্যগুলোতে ক্যারোটিন থাকে এবং এগুলো অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। পলিফেনলস এবং ফ্ল্যাভোনয়েডস, এগুলো হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ। আপেল, বেরি, ডার্ক চকলেট, গ্রিন টি, আঙ্গুর, এগুলোতে পলিফেনল এবং ফ্ল্যাভোনয়েডস পাওয়া যায়। কারকিউমিন হচ্ছে হলুদে পাওয়া একটি অ্যান্টিঅক্সিডেন্ট, এবং সেলেনিয়াম হচ্ছে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যার উৎস হচ্ছে বাদাম এবং শস্য। খাদ্যের রং তার অ্যান্টিঅক্সিডেন্টের ধরনের একটি ইঙ্গিত দেয়। লাল, কমলা, হলুদ, সবুজ, এমনকি নীল বা কালো রঙের ফল ও সবজি ভিন্ন ভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। উদাহরণস্বরূপ টমেটোর লাইকোপেন তাকে লাল রং দেয়, আর ব্লুবেরির অ্যান্থোসায়ানিন তাকে নীল রং দেয়। এই বৈচিত্র্যময় খাদ্য গ্রহণ করা গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি যৌগ আলাদাভাবে কাজ করলেও তারা সম্ভবত একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক নেটওয়ার্ক তৈরি করে। এই কারণে কোনো একক খাদ্য বা খাদ্য গ্রুপ সব ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করতে পারে না। আমরা অ্যান্টিঅক্সিডেন্টের সিনথেটিক সোর্স নিয়ে কথা বলবো। প্রাকৃতিক উৎস ছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়। বিউটাইলেটেড হাইড্রক্সাইনিসোল এবং বিউটাইলেটেড হাইড্রক্সিটোলিন এর মতো কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টগুলো খাদ্য ও প্রসাধনীতে সংরক্ষণকারী উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তো ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসেবেও অ্যান্টিঅক্সিডেন্ট বাণিজ্যিকভাবে পাওয়া যায়। অর্থাৎ আমরা যেসব সাপ্লিমেন্ট খাই, এই সাপ্লিমেন্টগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের সিনথেটিক সোর্স। অর্থাৎ যেসব ভিটামিন বা মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, এইসব অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন বা মিনারেলসের যে সাপ্লিমেন্ট, সেসবই হচ্ছে সিনথেটিক সোর্সের উদাহরণ। এখন আমরা কথা বলবো
লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকা নেয়। লিভার মানবদেহের প্রধান ডিটক্সিফাইং অঙ্গ, যা রাসায়নিক ওষুধ এবং অ্যালকোহলের মতো ক্ষতিকর পদার্থকে ভেঙে বডি থেকে বের করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই প্রক্রিয়া চলাকালীন লিভার নিজেই ফ্রি রেডিক্যালের উচ্চ মাত্রার সংস্পর্শে আসে। অতিরিক্ত টক্সিন, অস্বাস্থ্যকর খাদ্য এবং অ্যালকোহল লিভারে অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করতে পারে, যা প্রদাহ, ফাইব্রোসিস এবং লিভারের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ হ্রাস করে। ক্রনিক প্রদাহ লিভার রোগের একটি প্রধান কারণ। অ্যান্টিঅক্সিডেন্টগুলো লিভারের কোষে ক্ষতিকর অক্সিডেটিভ বিক্রিয়াকে ব্লক করে প্রদাহ কমাতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টগুলো লিভারের এনজাইমগুলোকে টক্সিন ভেঙে ফেলতে এবং বডি থেকে অপসারণ করতে সহায়তা করে। ভিটামিন ই এবং পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্টগুলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার প্রতিরোধে ভূমিকা রাখে এবং রোগের অগ্রগতি রোধ করতে সাহায্য করে। গ্লুটাথিয়নকে প্রায়শই বডির প্রধান অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। এটি লিভারে প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় এবং ক্ষতিকর পদার্থকে ডিটক্সিফাই করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত লিভার কোষের মেরামতকে সমর্থন করে। এটি ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় একটি অপরিহার্য ভূমিকা পালন করে এবং লিভারের স্বাস্থ্য রক্ষায় এর গুরুত্ব অনস্বীকার্য। গ্লুটাথিয়ন সমৃদ্ধ খাদ্য যেমন রসুন, পেঁয়াজ এবং ক্রুচিফেরাস সবজি লিভারের সুস্থ কার্যকারিতার জন্য উপকারী। এখন আমরা বার্ধক্য প্রক্রিয়ায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং অক্সিডেটিভ স্ট্রেস নিয়ে কথা বলবো। বার্ধক্য প্রক্রিয়া একটি স্বাভাবিক এবং অপরিবর্তনীয় প্রক্রিয়া, যা অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় কারণ দ্বারা প্রভাবিত হয়। বার্ধক্যের একটি প্রধান তত্ত্ব হলো অক্সিডেটিভ স্ট্রেস তত্ত্ব, যা প্রস্তাব করে যে বিপাক প্রক্রিয়ার উপজাত হিসাবে উৎপাদিত ফ্রি রেডিক্যালগুলো জৈব অণুগুলোর অক্সিডেটিভ ক্ষতি বৃদ্ধি করে কোষের বার্ধক্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। যদিও এই তত্ত্বটি সকল প্রাণীর ক্ষেত্রে দীর্ঘায়ু বৃদ্ধির সাথে সম্পর্কিত বলে প্রমাণিত হয়নি, তবে এটি বার্ধক্য সম্পর্কিত রোগের সাথে প্রো অক্সিডেন্ট অণুগুলোর মাত্রার একটি স্পষ্ট সম্পর্ক দেখায়। এর থেকে বোঝা যায় যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো কেবল দীর্ঘায়ু নয়, বরং একটি স্বাস্থ্যকর জীবনকাল বৃদ্ধিতে ভূমিকা পালন করতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্যাভ্যাস অক্সিডেটিভ ক্ষতি হ্রাস করে এবং বয়সের সাথে সম্পর্কিত রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে। এখন আমরা ক্যান্সার প্রতিরোধে অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকা নিয়ে কথা বলবো। ফ্রি রেডিক্যাল দ্বারা সৃষ্ট ডিএনএর ক্ষতি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। অ্যান্টিঅক্সিডেন্টগুলো ফ্রি রেডিক্যালকে নিষ্ক্রিয় করে এই ক্ষতি প্রতিরোধে সাহায্য করে। গবেষণা করে প্রাপ্ত তথ্য অনুযায়ী টমেটোতে থাকা লাইকোপিন এবং ব্রকোলিতে থাকা সালফোরাফেন নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। বলবো নিউরো ডিজেনারেটিভ রোগের সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টের সম্পর্ক। অক্সিডেটিভ স্ট্রেস মস্তিষ্কের বার্ধক্য এবং আলজাইমার ও পার্কিনসনের মতো নিউরো ডিজেনারেটিভ রোগের সাথে সম্পর্কিত। বেরি এবং গ্রিন টিতে থাকা ফ্ল্যাভোনয়েডসের মতো অ্যান্টিঅক্সিডেন্টগুলো মস্তিষ্কের স্বাস্থ্যকে সমর্থন করে এবং এই ধরনের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। বলবো চোখের স্বাস্থ্যে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা। লুটেইন এবং জিয়াজেনথিন হলো এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের রেটিনায় জমা হয়। তারা অতিবেগুনি আলো এবং নীল আলোর ক্ষতিকর প্রভাব থেকে রেটিনাকে রক্ষা করে এবং বয়স সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয় এবং ছানির মতো রোগ প্রতিরোধে ভূমিকা পালন করে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো সিংলেট অক্সিজেন এবং অন্যান্য ক্ষতিকর রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসকে নিষ্ক্রিয় করে চোখের টিস্যুকে সুরক্ষা দেয়। এ পর্যায়ে আমরা কথা বলবো খাদ্য থেকে প্রাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট বেশি কার্যকরী নাকি সিনথেটিক সোর্স থেকে প্রাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এটা পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই প্রয়োজনীয় একটা টপিকস। অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত বিতর্ক হলো সাপ্লিমেন্ট গ্রহণ কি ফল ও সবজি থেকে প্রাপ্ত প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের মতো সমানভাবে কার্যকর। বৈজ্ঞানিক গবেষণা এই বিষয়ে মিশ্র ফলাফল প্রদান করেছে এবং তবে অধিকাংশ প্রমাণ ইঙ্গিত করে যে প্রাকৃতিক উৎস সাপ্লিমেন্টের চেয়ে বেশি কার্যকর এবং নিরাপদ। প্রাকৃতিক খাদ্যে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেলস, ফাইবার এবং অন্যান্য উদ্ভিদ যৌগগুলির একটি জটিল এবং সমন্বিত প্যাকেজ থাকে যা একত্রে কাজ করে। এই যৌগগুলো একে অপরের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে। কোনো একক অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কেই প্রাকৃতিক সমন্বয়কে অনুকরণ করতে পারে না। কোনো একক অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট এই প্রাকৃতিক সমন্বয়কে অনুকরণ করতে পারে না। অর্থাৎ এখানে বোঝাচ্ছে একটা ফলের ভিতর ধরেন অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সঙ্গে ভিটামিন আছে, মিনারেলস আছে এবং বিভিন্ন ফাইটোকেমিক্যাল আছে। এই উপাদানগুলো একে অপরের সঙ্গে লিঙ্ক এবং একে অপরকে কাজ করতে সাহায্য করে।
কিন্তু আমরা যখন সাপ্লিমেন্ট খাই, সাপ্লিমেন্টে শুধু একটি উপাদান থাকে, এর মধ্যে অন্যান্য ভিটামিন থাকে না, ফাইবার থাকে না, বা বিভিন্ন ফাইটোকেমিক্যাল থাকে না, এমনকি এনজাইম থাকে না। এই কারণে এটা প্রাকৃতিক উৎসের মতো কাজ করতে পারে না এবং আমাদের বডি সঠিকভাবে শোষণ করতে পারে না। বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে দেখা গেছে একক ভিটামিন সি, ই বা বিটা ক্যারোটিন সাপ্লিমেন্ট গ্রহণ করলে হৃদরোগ বা ক্যান্সারের বিরুদ্ধে তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিরক্ষামূলক প্রভাব দেখা যায় না। এমনকি কিছু গবেষণায় ভিটামিন ই সাপ্লিমেন্ট অংশগ্রহণকারীদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এই ফলাফলগুলো প্রাকৃতিক খাদ্যের সাথে সম্পর্কিত ইতিবাচক গবেষণার বিপরীত। বোঝাচ্ছে এই অনেক বড় বড় ট্রায়ালে দেখা গেছে ভিটামিন সি, ই বা বিটা ক্যারোটিন সহ অন্যান্য যেসব সাপ্লিমেন্ট আছে এগুলো গ্রহণ করার ফলে তেমন উল্লেখযোগ্য কোনো প্রভাব দেখা যায়নি। আবার এমন অনেক গবেষণায় দেখা গেছে তারা ভিটামিন ই সাপ্লিমেন্ট বেশি গ্রহণ করে তাদের হার্ট ডিজিজের ঝুঁকি বেড়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি অ্যান্টিঅক্সিডেন্ট অত্যধিক মাত্রায় গ্রহণ করলে তা বিপরীত প্রভাব সৃষ্টি করতে পারে এবং প্রো অক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ অক্সিডেশনকে উৎসাহিত করতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, কারণ প্রচলিত ধারণা হলো যত বেশি ততই ভালো। তবে আধুনিক গবেষণায় দেখা যায় যে এই ধারণাটি ভুল। মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট গ্রহণ করলে অ্যাথলেটদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ব্যায়ামের সময় পেশি এবং মাইটোকন্ড্রিয়ায় যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় তা পেশির বৃদ্ধি, ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি এবং মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিসের মতো ইতিবাচক ফিজিওলজিক্যাল পরিবর্তনের জন্য অপরিহার্য। গবেষণায় দেখা গেছে যে উচ্চ মাত্রার ভিটামিন সি এবং ই সাপ্লিমেন্ট গ্রহণ করলে এই প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এটি পেশির বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে এবং ব্যায়ামের পর পেশির পুনরুদ্ধারকে বিলম্বিত করতে পারে। এই কারণে যারা খেলোয়াড় বা বেশি ব্যায়াম করেন বা এক্সারসাইজ করেন তাদের জন্য সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সবচেয়ে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণগুলো ইঙ্গিত করে যে প্রাকৃতিক খাদ্যশস্য থেকে প্রাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কের চেয়ে অর্থাৎ সাপ্লিমেন্টের চেয়ে বেশি কার্যকর এবং নিরাপদ। অতএব সুস্থতা এবং দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধের জন্য একটি সমন্বিত এবং ভারসাম্যপূর্ণ পদ্ধতি অবলম্বন করা উচিত। এই জন্য এই সুপারিশগুলো অবশ্যই ফলো করতে হবে। আমাদের সুষম এবং বৈচিত্র্যময় খাদ্য গ্রহণ করতে হবে। বিভিন্ন রঙের ফল, সবজি, বাদাম, শস্য, মশলা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এটি নিশ্চিত করবে যে বডি বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন উপকারী পুষ্টি উপাদান পাচ্ছে। আমাদের ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত ব্যায়াম করা বডির নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের বডির ভিতর যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা ব্যবস্থা আছে এই সুরক্ষা ব্যবস্থাকে কার্যকর রাখতে আমাদের নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের অস্বাস্থ্যকর জীবনযাত্রা পরিহার করতে হবে। ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ পরিহার করতে হবে, কারণ এই অভ্যাসগুলো বডিতে ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে। আরেকটি হচ্ছে সম্পূরক গ্রহণের ক্ষেত্রে সতর্কতা, অর্থাৎ সাপ্লিমেন্ট গ্রহণের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূরক গ্রহণ করা উচিত, বিশেষত যদি কোনো শারীরিক অবস্থা বা রোগ থাকে। খাদ্য থেকেই অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ করাই হলো সর্বোত্তম কৌশল।